তৃতীয় করতে চান। যাই, তুমি বোধহয় খেয়াল করেনি, শুধু তৃতীয় না, আমি চতুর্থ বলার চেষ্টা করেছি। চতুর্থ আমাদের লক্ষ্য থাকবে, মানে বাংলা ইংরেজির বাইরেও দুটো ভাষা আরো। জি জি। তো আমার প্রশ্নটি হচ্ছে, এতে সুবিধা কি হবে বা বাস্তবায়ন বা করবেন কিভাবে? আমার প্রশ্ন এটা আপনার কাছে। আচ্ছা, ধন্যবাদ। সুবিধা কি হবে, প্রথমে এটিতে আসি। আচ্ছা, ধরো শুধু যদি ভাষা দিয়ে কথা বলি, বা আমরা যেভাবে চিন্তা করছি এখন, তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো। ক্যামেরাম্যান, আমাকে দয়া করে জাহিদকে দেখাবেন। আপনি মঞ্চ দেখাচ্ছেন, আমি মঞ্চ দেখতে চাইছি না, আমি হ্যাঁ জাহিদকে দেখতে চাইছি, রাইট। না, টানতে হবে না, টানতে হবে না, আমি দেখতে পাচ্ছি। জাহিদকে টানতে, তুমি যেখানে আছো ওখানেই থাকো। শাহেদ ওইখানেই থাকো তুমি। ওখানেই থাকো। আশেপাশে যারা আছেন আপনারা বসে পড়েন, তাহলে আমি ওকে পরিষ্কার দেখতে পাবো। হ্যাঁ, ক্যামেরাটা ঠিক এভাবে রাখলেই হবে। এখন জাহিদ, তুমি আমাকে বলো, আহ তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো? তুমি, হ্যাঁ, মাইক্রোফোনটা ধরো। জি বাংলা ভাষায় কথা বলতে পারো, তুমি ইংরেজি ভাষায় কথা বলতে পারো। জি। আচ্ছা, তুমি যদি এখন ধরে নিচ্ছি আমি, সাথে একই সাথে তুমি জার্মান ভাষায় কথা বলতে পারো। তুমি হয়তো সাহিত্য রচনা করতে পারবে না, কিন্তু ডে টু ডে কথা, চলাফেরার জন্য, কথা কাজ করার জন্য এরকম ভাষা তুমি পারো জার্মানিতে। একই সাথে ধরে নিলাম আমি, তুমি কোরিয়ান ভাষাও পারো। তার মানে জার্মান এবং কোরিয়ান দুটো এক্সট্রা ভাষা পারো, তার সাথে তো ইংরেজি আছেই। এখন এটার উপকারিতা কি কি হতে পারে? তুমি তুমি যখন কর্মক্ষেত্রে যাবে, তুমি এখন ছাত্র আছো, তুমি যখন কাজ শেষ করে কর্মক্ষেত্রে যাবে, তখন তুমি কি কি উপকারিতা পেতে পারো, তুমি আমাকে বলো। আমি যখন বাংলা এবং ইংরেজির বাইরেও একাধিক ভাষায় অভিজ্ঞ থাকব, আমি কর্মক্ষেত্রে গিয়ে সুবিধা পাবো। কিরকম? কিভাবে? অনেক সময় বাইরে থেকে বায়াররা আসেন, বা অনেক প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে পারি যে প্রকৌশলী ইঞ্জিনিয়াররা আসেন। তাদের সাথে আমি কমিউনিকেশনটা ভালো করতে পারবো, এবং Good. তারা কি বলতে চাচ্ছে সেটা আমি বুঝতে পারবো, সেই লক্ষ্যে কাজ করতে পারবো। আর অথবা তুমি অন্যদেরকেও বোঝাতে পারবা, তাই তো? হ্যাঁ, অন্যদেরকে সেটা বোঝাতে পারবো। যারা এই ভাষাগুলো জানে না, তাদেরকে তুমি বোঝাতে পারবা যে বিদেশি ওই টেকনিশিয়ানটা বা ইঞ্জিনিয়ারটা কি বলতে চাইছে। এটা তো তুমি দেশের ভিতরের কথা বললে, ধরো তুমি বিদেশ চলে গেলে, তখন এটা কি কোনো কাজে লাগবে তোমার? অবশ্যই কাজে লাগবে। বলো কি কাজে লাগবে। আমি বিদেশে যে সূত্রে যাই না কেন, পড়ালেখার জন্যই যাই, চাকরি করতেই যাই, বা কর্মের খাতিরেই যাই, যে কোনো কাজে যাই না কেন, সেখানে গিয়ে আমি কিন্তু যখন আমি ভাষাটা জানবো সেই দেশের, সেখানে আমার চলাফেরা করতে সুবিধা হবে, আর সেই দেশের মানুষের সাথে কমিউনিকেশন করতে সুবিধা হবে। এবং পাশাপাশি আমি সেখানে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেও। তুমি যদি চারটা ভাষা জানো, তুমি কি মনে করো বিদেশে গেলে, তুমি যদি কর্মসংস্থানের জন্য যাও, সেক্ষেত্রে তোমার সুবিধা, অ্যাডভান্টেজ বেশি হবে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি তো চারটা ভাষা জানো, জি রাইট? জি। সাথে ধরো, তুমি একটা খেলায়, সেটা বাস্কেটবল হোক, ভলিবল হোক, ফুটবল হোক, এরকম যে কোনো একটা খেলায় তুমি বেশ পারদর্শী, তাতে কি লাভ? আমি যে খেলাটায় পারদর্শী তাতে লাভ হচ্ছে, আমি যদি খেলাধুলাটাকে প্রাধান্য দেই, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দেই, যেমন আমি ফুটবল খেলতে পছন্দ করি, সেটাকে প্রাধান্য দিয়ে যদি সেটা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়। খেলতে তুমি পছন্দ করো, কিন্তু তোমাকে স্কুল থেকে কলেজ পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে একজন কোচ রেখে ভালোভাবে তোমাকে শেখানো হলো সেটাই ফুটবল। বলতেছি, যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়, বা আন্তঃ স্কুল আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতা বা যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা বলেন, সেগুলো যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়, অবশ্যই এখান থেকে আমাদের পাইপলাইনের যে খেলোয়াড়রা তৈরি হবে, সেগুলো একসময় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বলে আমি আশা করি। অথবা তোমাকে হায়ারেও তো কেউ নিতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান, জি জি। তাই না? একটা এডিশনাল ইনকাম থাকবে তোমার এখানে। অবশ্যই। আসো, তুমি চারটা ভাষা জানো, তুমি খেলায়, একটা ফুটবল খেলায় তুমি পারদর্শী, স্ট্রাইকার হোক বা যেখানেই হোক তুমি পারদর্শী, আচ্ছা, যেই প্লেসমেন্টই হোক। এর সাথে ধরো, তোমাকে যদি আমরা রাষ্ট্র থেকে, সরকার, আর সরকার তো না, রাষ্ট্র রাষ্ট্র তোমাকে শিখিয়ে পড়িয়ে তুমি একটা যে কোনো মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারো, ধরো তুমি গিটারই বাজাতে পারো, এটা হচ্ছে তোমার 4 নম্বর কোয়ালিটি, তাহলে কি লাভ হবে? আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করলেন আমাকে, যে আমি গিটারই ভালো বাজাতে পারি, তাহলে আমার কি হবে? অথবা পিয়ানো ভালো বাজাতে পারো, যে কোনো একটা বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারো, ওইগুলার পাশাপাশি এটাও কোয়ালিটি আছে। এটার মাধ্যমে আমি সঙ্গীত চর্চা করতে পারবো। পাশাপাশি এটাকে যদি আমি আমার প্রফেশনাল লাইফে নিয়ে যেতে চাই,
এটার মাধ্যমে আমি আমার পরিবার, আর্থিক ইনকামের মাধ্যমে পরিবার চালাতে পারবো, নিজেকে চালাতে পারবো। আচ্ছা, এবং তার মানে পাশাপাশি আরো দুই একজনকে আমি শেখাতেও পারবো, তুমি কিছু হলেও এখান থেকে একটা এক্সট্রা তোমার জন্য একটা ইনকাম, বেনিফিট পাবো। ফ্যামিলির জন্য একটা ইনকাম করতে পারবা, তাই না? তো এখন বাকি আর কিছু না গেলাম, তোমাকে আমি ড্রয়িংও শিখাতে চাইছি, ওটাতে হয়তো গেলাম না, আমি এই পর্যন্তই থাকলাম। তুমি এই যে গিটার বা পিয়ানো বাজাতে পারো, তুমি হয় ফুটবল বা বাস্কেটবল ভালো খেলতে পারো, তুমি 4টা ভাষা জানো। এখন তুমি আমাকে বলো, আমরা যদি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা বাচ্চাকে, সেটা ছেলেই হোক মেয়ে হোক, প্রত্যেককে যদি তার যেটা ভালো লাগে পছন্দ অনুযায়ী এইভাবে আহ, কয়েকটা কোয়ালিটি দিয়ে আস্তে আস্তে বড় করে গড়ে তুলি, তাহলে এই যে যেই শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, হ্যাঁ, চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, তুমি কি মনে করো মোটামুটি এটা পূরণ করা অলরেডি সম্ভব? আমি আমার উত্তর পেয়ে গেছি। পেয়ে গেছো? ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সৈয়দপুর, ABM মোশাররফ হোসেন, সৈয়দপুর। জানাচ্ছি কৃষিবিদ পারভিন আক্তার, আপনি নির্দিষ্ট করে প্রশ্ন করবেন। ক্যামেরা। ভাইয়া জি বলেন। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ পারভিন আক্তার, সৈয়দপুর জেলা বিএনপির একজন সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। ভাইয়া, আমার একটা প্রশ্ন হলো যে আমরা নীলফামারী 4 আসনের সৈয়দপুর কিশোরগঞ্জে আমরা ইউনিয়ন কৃষক সমাবেশ করেছি। ওখানে আপনার একটা দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল, সেটা আমরা কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। আমার প্রশ্ন হলো ভাইয়া, যে এই যে মহিলা কৃষক কৃষক দলের নেতৃত্বে যেটা হয়েছিল তো কিছুদিন আগে, হ্যাঁ, আমি এই কৃষক দলেরই কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, মানে আমি কৃষিবিদ পারভিন আক্তার। তো আমি জানতে, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমরা যখন কৃষকদের কাছে এই আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো পৌঁছে দিয়েছি, অনেক মহিলা কৃষক আছে আমাদেরকে প্রশ্ন করেছে যে আপা, বিএনপি ক্ষমতায় গেলে আপনারা যে দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো আমাদেরকে শুনিয়েছেন, এছাড়াও আমরা আর আর কি কি আমরা সুবিধা পেতে পারি, আর কি কি আমরা কিছু করে উপার্জন করে আমরা সংসার চালাতে পারি। আচ্ছা, ধন্যবাদ। পারভিন, আপনার এই প্রশ্নের যেটা উত্তর সেটা হচ্ছে যে আমরা আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। পরিকল্পনাটি অনেক বড়, আমি আপনাকে সংক্ষেপে বলছি। আমরা চেষ্টা করব, আমরা এর মধ্যেই আমাদের কাগজ কলমের কাজগুলো কম বেশি আমরা শেষ করে নিয়ে এসেছি, যে কিভাবে কি করব, কি থাকবে না থাকবে, এগুলো কাগজ কলমের কাজগুলো শেষ। এখন আমরা ইনশাল্লাহ সামনে সুযোগ পেলে তখন ওটা বাস্তবায়নে যাব, আমরা বাস্তব ভিত্তিতে বাস্তবায়নে যাব। কি সেটা কৃষি রিলেটেড, আমরা ফার্মার্স কার্ড নামে একটি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাই। আচ্ছা, এই কার্ডটা হবে প্রত্যেকটা কৃষকের মধ্যে আবার ছোট বড় ভাগ আছে, একদম প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক, কয়েক রকমের কৃষক আছে। তো এইটাকে আমরা বের করে নিব, এখানে নারীও আছে, পুরুষও আছে, সব ধরনের কৃষক আছে। আচ্ছা, এখন এই কার্ডটার ভিতরে বিভিন্ন রকম ইনফরমেশন থাকবে, তার নাম কি, তার জমির পরিমাণ কত, জমির দাগটা কোথায়, কি আছে, সবকিছু থাকবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক জমির মালিক আছে, তারা জমিটা ব্যবহার করে না, তারা ওটা বর্গা দিয়ে দেয় বা ইয়েতে দিয়ে দেয়, অন্য কেউ ব্যবহার করছে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে একটু ঠিক করে নিতে হবে, কারণ আপনি যখন কোনো সুবিধা দিবেন তখন দেখা যাচ্ছে যে যে জমির মালিক সে সুবিধাটা নিচ্ছে, কিন্তু সে তো কৃষিকাজ করছে না। কাজে আমরা এক্স্যাক্টলি যে কাজটা করছে তার কাছে পৌঁছতে চাই। 100% পারবো কিনা জানি না, চেষ্টা থাকবে আমাদের। তো এখন ওই কৃষি কার্ড, যেটা ফার্মার্স কার্ড আমরা দিব, সেটা মহিলা হোক পুরুষ হোক, প্রকৃত জমির মালিকটাকে ওর মধ্যে থেকে আমরা বের করে আনার চেষ্টা করব, এবং তার জমিটা কোথায়, কি, সে বছরে কোন কোন ফসল করে, কোন সিজনে কি ফসল করে, এই পুরো জিনিসগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসতে চাইছি। এটা সম্ভব, একটু কঠিন, কিন্তু করা সম্ভব। এ কারণেই আমরা করতে চাইছি যে ধরেন
কৃষি লোন, যখন কার্ডটা থাকবে তার যখন ডিটেল ইনফরমেশনটা থাকবে, কৃষি ব্যাংক যেটা থাকবে তারা ওখানে অ্যাক্সেস করতে পারবে। ফলে এখন লোন নিতে গিয়ে কৃষককে যেরকম বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়তে হয়, সেটা পুরুষ হোক মহিলা হোক, সেটা থেকে বের করে আনার আমরা চেষ্টা করছি। কোনো মিডলম্যান বা কোনো দালালের মাধ্যমে তার দরকার হবে না। তাহলে একই সাথে সরকার সেটা বীজই দেখ, সারই দেখ, কীটনাশক ওষুধই দেখ, আমরা যেটা চিন্তা ভাবনা করছি এখন খুব সম্ভবত যেটা হয় যে কৃষককে একটা লামসাম ধরনের একটা অ্যামাউন্ট দেওয়া হয়। আমাদের উদ্দেশ্য আছে সেটা সেইভাবে না দিয়ে, একটা কৃষক যদি ধরেন 3টা ফসল করে বছরে বা 2টো ফসল করে, যে কোনো একটা ফসলের ফুল সাপোর্টটা আমরা দিতে চাইছি আমাদের পরিকল্পনার মধ্যে। ফুল জি ভাই। এটা আমরা প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে দিয়ে প্রথমে শুরু করব। বড় কৃষক, মাঝারি বা যারা বড়, যাদের 10 বিঘার উপরে জমি আছে বা 7 বিঘার উপরে জমি আছে, তাদের ক্ষেত্রে আমরা মনে করি না ব্যাপারটা অতটা প্রয়োজন আছে, তারা নিজেরাই নিজেরটা করে নিতে পারে। কিন্তু 7 বিঘার কম যারা আছে, 5 বিঘা থেকে 7 বিঘা, ওইদিকে তো বিঘাই বলেন বোধ হয় আপনাদের ওইদিকে, বিঘা। জি ভাই। অন্য জায়গায় অন্যরকম হিসাব নিকাশ, চট্টগ্রাম নোয়াখালীর দিকে একরকম আছে, সিলেটের দিকে আবার আরেক রকম আছে কিছুটা। তো বিঘা হিসাবে যদি আমরা বলি, তো ধরেন একদম অল্প থেকে ধরেন 5 বিঘা পর্যন্ত এক ধরনের কৃষক আমরা বিবেচনা করব, আবার 5 বিঘা থেকে 7 বিঘা এক ধরনের কৃষক আমরা বিবেচনা করব। এইভাবে করে আমরা জিনিসটাকে সাজাতে চাচ্ছি। কিছু সংখ্যক কৃষক আছে, একটু আগে আমি যেটা আপনাকে বলেছি, যারা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে সিজন ওয়াইজ কাজ করে, আপনি জানেন বোধহয় এটা। জি জি ভাই। কোনো জমি জমা নাই, তারা সাধারণত কৃষক কিন্তু সিজন ওয়াইজ কাজ করে, এবং এইটার ক্ষেত্রে আবার মহিলাদের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি এই রকম। তো আমরা চেষ্টা করছি ওই কার্ডের মাধ্যমে এদেরকেও আলাদা করে বের করে নিয়ে আসা, সো দ্যাট তাদেরকে আমরা ভিন্নভাবে, সরকারের বিভিন্ন খাস জমি থাকে, ওই জমি হয়তো আমরা লিজ আউট করে দিয়ে তাদেরকে একটা কাজের ব্যবস্থা করা যায় কিনা, এটা নিয়ে কাজ চলছে, এখন এটা শেষ হয়নি, কিভাবে সেটা করা সম্ভব। এই মুহূর্তে এই অনুষ্ঠানে অত ডিটেল তো বলা সম্ভব না, সংক্ষিপ্ত ভাবে আপনাকে আমি পুরো জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম, আমাদের লক্ষ্য বিষয়। আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? পেয়েছি ভাই, পেয়েছি। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ। এই পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ শওকত হায়াত। হায়াত, সৈয়দপুর না? জি, সৈয়দপুর। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের নেতা, আমাদের নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়, আমার প্রশ্ন হচ্ছে 31 দফার 7 নম্বর দফায় আস্থা ভোট এবং রাষ্ট্র নিরাপত্তা আইনে ব্যতীত অন্য যে কোনো বিষয়ে আইনসভার সদস্যগণ মতামত দিতে পারবে, যেটি 70 অনুচ্ছেদে। এই ক্ষেত্রে পরিপূর্ণভাবে 70 অনুচ্ছেদ যদি বাতিল করে পার্টির নিবেদিত এবং ডেডিকেটেড লোকজনকে যদি আইনসভার সদস্য হিসেবে মনোনীত করা যায়, তাহলে কি আমার মনে হয় এটা কি ভুল হবে না ঠিক হবে? এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে ওর সাথে একটা প্রশ্ন আরেক করা যাবে না? বসে একটা দেখুন শওকত, ভোটার তো শুধু আপনার পার্টির লোক আপনার ভোটার না, পার্টির বাইরের লোকও তো আপনার ভোটার, তাই না? এবং নর্মালি আপনি যখন দল হিসাবে জিততে চাইবেন, আপনি চাইবেন যে আপনার প্রার্থী জিতুক, আপনাকে তো সেরকম একজন ক্যান্ডিডেট দিতে হবে দলের পক্ষ থেকে যার গ্রহণযোগ্যতা ওভারঅল জনগণের মাঝে আছে। জি, ওভারঅল জনগণের মাঝে আছে। আমাদের দলে বহু নেতাকর্মী আছেন যারা খুব ডিভোটেড, কিন্তু বাস্তবতা তো আমাদেরকে বুঝতে হবে, সবসময় ডিভোটেড কর্মী কিন্তু আবার সবসময় যে জনগণের কাছে একটা ওভারঅল গ্রহণযোগ্যতা থাকে, নট দ্যাট, কিন্তু সেটা আবার ভিন্ন বিষয়। তো আপনাকে এই বিষয় সবগুলো বিবেচনা করেই আপনাকে ক্যান্ডিডেট দিতে হবে, তাই না? সবার তো সব রকম কোয়ালিটি থাকে না, সব রকম কোয়ালিটি থাকে না, এক একজনের এক রকম যোগ্যতা থাকে, এক একজন গুণ থাকে এক একজনের। তো কারো গুণ থাকে দলকে খুব অর্গানাইজ করার ক্ষমতা থাকে, কারো গুণ থাকে খুব ভালো বক্তৃতা দিতে পারে, কারো গুণ থাকে খুব সুন্দর প্ল্যাকার্ড বা পোস্টার লিখতে পারে, কারো আবার গুণ থাকে মানুষকে খুব সহজেই জনসভার মধ্যে মানুষকে কনভিন্স করে ভোটটা নিজের পক্ষে নিয়ে নিতে পারে। তো
Right. আপনাকে এভাবে বিবেচনা করতে হবে। এক একজন মানুষের এক একটা কোয়ালিটি থাকে, যার যেটা কোয়ালিটি আপনাকে সেই বিবেচনায় তাকে সেই দায়িত্বটা দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। নীলফামারী জেলা, নীলফামারী। ছাত্র দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম প্রশ্নটি করবেন। ক্যামেরা ওই দিক ধরবে। প্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঠামো 31 দফার 23 নম্বর যে অনুচ্ছেদটি আছে সেটি নিয়ে আমার প্রশ্ন। কর্মসংস্থানের অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। প্রিয় অভিভাবক, আমার প্রশ্নটা হচ্ছে, বিগত দিনে 15-17 বছরে সাধারণ শিক্ষার্থী আমরা যারা মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছি ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রামের করতে গিয়ে অনেকের বয়স সীমা চাকরির পার হয়ে গেছে, অনেকের কিংবা আছে। সেই ক্ষেত্রে যদি বিএনপি কখনো রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পায়, সেই ক্ষেত্রে যাদের বয়স সীমা পার হয়ে গেছে তাদের জন্য বা যাদের বয়স আছে তাদের জন্য বিএনপি থেকে আমরা কি আশা করি? মোজাম না তোমার নাম? মোজাম্মেল হক মোজাম। মোজাম, তোমার প্রশ্নটার মধ্যে বোধহয় তুমি দুটো ভাগ রেখেছো, একটা যাদের বয়স আছে, একটা যাদের বয়স শেষ হয়ে গেছে, তাই কি? জি জি জি। যাদের বয়স আছে ডেফিনেটলি তারা তো তোমার চাকরির জন্য তো তারা অ্যাপ্লাই করতেই পারবে, সেখানে তো কোনো সমস্যা নেই। তার যদি সেই যোগ্যতাটা থাকে ডেফিনেটলি সে পাবে, না পাবার তো কোনো কারণে, যার বয়স আছে। আচ্ছা, এখন বিষয়টা আসছে, হ্যাঁ, আমরা যেই রাজনৈতিক দলগুলো, যেই রাজনৈতিক বিশেষ করে বিএনপি সহ আরো কিছু রাজনৈতিক দল, আমাদের ছাত্র সংগঠন সহ যারা তরুণ নেতৃত্ব ছিল, তরুণ সহকর্মী আমাদের ছিল, তাদের অনেকেরই এই আন্দোলন সংগ্রামের কারণে বয়স পার হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে বিগত সরকারের সময় কিভাবে দলীয়করণ হয়েছে, মানে যে কোনো সরকারি আধা সরকারি যেরকমই চাকরি বাকরি হোক, দলীয়করণটা কিভাবে করা হয়েছে সেটা আমরা দেখেছি, দলমত নির্বিশেষে সব মানুষ দেখেছে। এখন এটার ভুক্তভোগী শুধু যে তোমরা যারা ছাত্র দল করেছো এক সময় তোমরাই যে, তা নয়, এর বাইরেও অনেক নিরপেক্ষ মানুষ আছে যারা সেই স্বৈরাচারের রাজনীতি করতো না, সমর্থন করতো না, যখন তারা জানতে পেরেছে যে এই হয়তো বিএনপি করে না কিন্তু তাদের দল পছন্দ করে না, তখন সেই বেচারা চাকরিও তারা দেয়নি বা চাকরি খেয়ে ফেলেছে। এরকমও হয়েছে, এরকমও হয়েছে ঘটনা। তো এখন বাস্তবতাটা তো এক বিবেচনা আমাদের করতে হবে। এখানে বাস্তবতা আছে দুটো, একটা আছে সরকারি নিয়ম বা কানুনের বিষয়, নিয়ম কানুনের বিষয়। আমাকে তো এক জায়গায় একটা ক্রাইটেরিয়া, মিনিমাম একটা পলিসি বা ক্রাইটেরিয়ার ভিতরে থাকতে হবে, তা না হলে তো কোনো কিছু গড়ে তোলা সম্ভব না দেশে, প্রতিষ্ঠানের একটা নিয়ম কানুন। আবার এটাও বাস্তবতা যে এরকম দুর্ভোগের শিকার যারা হয়েছে তাদেরও তো লাইফ আছে, তাদেরকে তো মানে একটা কিছু তো ব্যবস্থা করতে হবে, মানুষগুলো তো বেঁচে থাকতে হবে। তো আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে যারা ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে যাচ্ছে কিন্তু তখনও চাকরি পায়নি, তাদের জন্য আমরা শিক্ষিত বেকার ভাতার একটা ব্যবস্থা রাখার চিন্তা ভাবনা করছি। তারা একটা সার্টেন 1 বছর পর্যন্ত বোধহয় ম্যাক্সিমাম এটার ভিতরে তারা থাকবে, এবং এর মধ্যে আমরা ধরছি যে আমরাও চেষ্টা করবো সরকারের পক্ষ থেকে, তাদেরকেও চেষ্টা করতে হবে বিভিন্ন কর্মসংস্থানের ব্যাপারে। এর বাইরে যারা চলে গিয়েছে আমরা বিভিন্নভাবে ট্রেনিং এর ব্যবস্থা করব, আমরা দেশে এবং বিদেশে, যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমরা ছোট ছোট, গতকাল আমি বলছিলাম, ছোট ছোট উদ্যোক্তা যাতে তৈরি হয় সেই ব্যবস্থা করব। এখন এটা কি? এটা হচ্ছে, তুমি নিশ্চয়ই অ্যামাজনের নাম শুনেছো, অ্যামাজনের অনলাইনে গেলে অ্যামাজন ওই যে অর্ডার দেয়, শুনেছো না, অনলাইন থেকে অর্ডার দেয়। তো অ্যামাজন একটা আছে, অ্যামাজন একটা বিশাল বড় প্রতিষ্ঠান। একই রকম আরেকটা বিশাল বড় প্রতিষ্ঠান আছে আলিবাবা, সেটা শুধু চায়নার মধ্যে। তো এখন এই অ্যামাজন, আলিবাবা, এরকম আরো অনেক ছোট ছোট প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো অনলাইনে ব্যবসা করে। এখন অনলাইনে তারা হিউজ পরিমাণ জিনিস তারা ক্রয় করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তুমি যদি অ্যামাজনের ইন্ডেক্সে যাও, অ্যামাজনের পেজটা ওপেন করো, যে কোনো একটা জিনিস দিয়ে, ধরো তুমি একটা কাপ কিনবে, এরকম একটা কাপ কিনবে,
অ্যামাজনে যদি যাও দেখবে যে এরকম 101টা কাপ তোমার সামনে ভেসে উঠেছে, কিন্তু এই কাপগুলো তো কোথা থেকে তারা কিনছে কোনো না কোনো জায়গা থেকে। আমাদের যেটা পরিকল্পনা, আমরা যেটা চিন্তা করছি, আমরা বাংলাদেশে এরকম 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা, 50 লাখ টাকা, এরকম 1 কোটি টাকা, এরকম ছোট ছোট উদ্যোক্তা আমরা তৈরি করতে চাই, এবং বিভিন্ন প্রোডাক্ট তারা তৈরি করবে, এবং আমরা চেষ্টা করব অ্যামাজন এবং একই সাথে আলিবাবা এই ধরনের যে প্রশ্ন তাদেরকে এখানে নিয়ে আসার জন্য, যে ওরা যাতে এখান থেকে জিনিসগুলা কেনার চেষ্টা করে বা এখান থেকে যাতে তারা কিনে, সেই পরিবেশটা আমরা তৈরি করতে চাইছি, সেই ব্যবস্থাটা আমরা তৈরি করতে চাইছি, অবস্থাটা আমরা তৈরি করতে চাইছি। তার ফলে যেটা হবে, তুমি নিজে একজন উদ্যোক্তা হওয়ার পসিবিলিটি আছে, তোমাকে আমরা চেষ্টা করবো সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। একই সাথে তুমি যখন একজন উদ্যোক্তা হবা, তুমি নিশ্চয়ই 2 জন 4 জন 5 জন লোক তো তোমার লাগবে ওই ফ্যাক্টরিটা বা কারখানাটা বা প্রতিষ্ঠানটি চালানোর জন্য। স্বাভাবিকভাবে তুমি তখন কর্মসংস্থানের ব্যবস্থা করছো, তুমিও বেকার কর্মসংস্থানের, একজন বেকারকে একটা কর্ম দিয়ে তাকে চলার তুমি উপযুক্ততা করছো। এর বাইরে তোমার মতন অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা বিভিন্নভাবে আইটিতে কাজ করছে। আইটিতে কি কাজ করছে? হয়তো ডাটা প্রসেসিং এর কাজ করছে, অথবা কল সেন্টার কাজ করছে, বিভিন্ন রকম ডিজাইনিং এর কাজ করছে, ফ্রিল্যান্সের কাজ করছে। আমাদের একটা চিন্তা আছে যে আমরা এই বিষয় মানুষ, যে তোমার মতন ইয়াং ছেলে মেয়ে যারা আছে তাদেরকে, যাদের একটু ট্রেনিং হলে আর একটু বেটার, যে হয়তো ধরো করছে অনলাইনে বিভিন্ন দেশে বিদেশে কাজ করছে, হয়তো এখন সে মাসে 20,000 টাকা 25,000 টাকা ইনকাম করছে, কিন্তু তাকে যদি 3 মাসের একটা ট্রেনিং দেওয়া যায় তাহলে তার স্কিলটা অনেক বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার পাশাপাশি তার ইনকামও বেড়ে যাবে, অনলাইনে সে কাজ করবে। আমরা এই ধরনের পরিকল্পনা চিন্তা ভাবনা করছি যে আমরা এরকম স্ট্যান্ডার্ড ট্রেনিং সেন্টার ওপেন করব। প্রথমে হয়তো আমরা বিভাগ বাড়ি করব, অথবা বড় জেলা, পুরনো, তুমি হয়তো তখন অনেক ছোট ছিলে বা তখনও হন তুমি, বড় জেলা ছিল আগে, মানে দেশ স্বাধীনের পর 19টা 20টা জেলা ছিল, আমরা হয়তো বড় জেলা বাড়ি এরকম ট্রেনিং সেন্টার করবো, যেখানে আমরা এই উৎসাহী ছেলে মেয়েদেরকে অথবা যারা কাজ করছে তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো, যাতে আইটি সেক্টরে তারা কাজগুলো আরো বেশি বেটার ভাবে করতে পারে। এবং একই সাথে যারা এর মধ্যেই কাজ করছে আইটি সেক্টরে, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তাদের পেমেন্টটা তারা ঠিকভাবে পায় না, এবং এখানে সবচেয়ে বড় একটা বাধা হচ্ছে পেপাল একটা মিডিয়া যার মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় টাকা বৈধভাবে ট্রান্সফার হয়। এই সমস্যাটা একটা রয়ে গেছে, এই সমস্যাটার সমাধানটা করতে হবে, পেপালের অফিসিয়াল অথরিটিটা এখানে আনতে হবে। এটা যদি করতে পারি তাহলে এদের যেই সমস্যাগুলো এখনই যারা আইটিতে কাজ করছে, বিভিন্নভাবে ফ্রিল্যান্সিং এর কাজ করছে, তাদের তখন পেমেন্টটা আসবে। তোমার প্রশ্নের উত্তরে মোটামুটি ভাবে এইভাবে আমাদের চিন্তা ভাবনাগুলো আছে, পরিকল্পনাগুলো আছে, যে আমরা বাংলাদেশের তরুণীরা যারা আছে, যারা বেকার সমস্যার মধ্যে আছে, তাদেরকে আমরা বেকার সমস্যার অভিশাপ থেকে বের করে আনার এইভাবে একটা চিন্তা ভাবনা আমরা করছি। ধন্যবাদ মোজাম, তুমি পেয়েছো তোমার প্রশ্নের উত্তর? জি জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন শাহজাহান কবির লেলিন, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল জলঢাকা। আসসালামু আলাইকুম। আমাদের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমার একটি প্রশ্ন। ইতোমধ্যেই ছোট ভাইকে বলেছেন যে আমার প্রশ্ন হচ্ছে, যুব সমাজের কর্মদক্ষতা অর্জনে বাস্তবমুখী স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির অংশ হিসাবে শিক্ষিত বেকারকে উনি 1 বছরের সহায়তা ভাতা প্রদান করবে। আমার প্রশ্ন, যে অঞ্চলটি অর্থনৈতিকভাবে অনেক অবহেলিত অঞ্চল, আমাদের তিস্তা চড়া অঞ্চলে যদি অর্থনৈতিক জোন গড়ে তোলা যায় তবে অনেকটা আমরা স্থায়ীভাবে শিক্ষিত বেকারের সমস্যা দূরীভূত হবে। এই বিষয়ে আমাদের দল বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে বা সামনে আসবে, আপনার এই বিষয়ে কোনো পদক্ষেপ রয়েছে কিনা অর্থনৈতিক জোন সম্পর্কে? তার আগে আপনি এবং মোজাম একটা কথা আমাকে বলেন, আপনারা দুইজনেই বলেছেন বিএনপি যদি সরকার গঠন করতে পারে, যদির মধ্যে আছেন কেন আপনারা? আপনার বিশ্বাস নাই কেন যে বিএনপি সরকার গঠন করতে পারবে? বিশ্বাস কম কেন হতো? নিজের প্রতি বিশ্বাস কম কেন হতো? যদি কেন বলেন আপনারা? ইনশাল্লাহ অবশ্যই পারবে বিএনপি। সরি ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন আপনি যেটা বলেছেন। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে
আপনি যে এলাকার মানুষ, এই অঞ্চলটাতে একটা আমাদের সমস্যা আছে। এখানে ধরেন কলকারখানার কম আছে। এখানে মূল বিষয় যেটা আছে, কৃষিটাই মূল পেশা, কিন্তু তারপরেও বিভিন্ন রকম প্রাকৃতিক সমস্যার কারণে সেটাও একটা সমস্যা। আপনি বলেছেন অর্থনৈতিক জোন তৈরি করা। এখন লেলিন, আহ, অর্থনৈতিক জোন আপনি কি করবেন? জাস্ট একটা এলাকাকে যদি ঘিরে দিয়ে দেওয়াল তুলে গেট বানিয়ে আপনি যদি সরকার ডিক্লেয়ার করে দেয় এটা অর্থনৈতিক জোন, তাহলে কি হবে? শুধু তাহলে সেটা করলে হবে না। এখন অর্থনৈতিক জোন তৈরি করতে হলে সেখানে আপনাকে আহ কমিউনিকেশনটা তৈরি করতে হবে, অর্থাৎ যেই মিল বা ফ্যাক্টরিটা সেখানে হবে, যে ইন্ডাস্ট্রিটা সেখানে হবে, তার মালটা তো পোর্টে যেতে হবে, সেটার জন্য ব্যবস্থা থাকতে হবে। ট্রেন লাইনের ব্যবস্থা বলেন বা রোড কমিউনিকেশন বলেন, যেটাই হোক থাকতে হবে। ওখানে যারা ইন্ডাস্ট্রি করবে তাদের টেলিফোন কমিউনিকেশন বা ইন্টারনেট এই সুবিধাটা থাকতে হবে, তাই না? ইলেকট্রিসিটির প্রপার সাপ্লাই থাকতে হবে। আমাদেরকে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আগে তৈরি করতে হবে। কেন করা যাবে না? আপনি দেখেন সৈয়দপুরের কি অবস্থা, আপনার পাশেই তো সৈয়দপুর। সৈয়দপুর ও যেভাবে ছোট 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 বিভিন্ন রকম মেশিনারি ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে, তাই না? রেল ফ্যাক্টরিকে ঘিরে যে রেল কারখানাটা ছিল সেটাকে ঘিরে কিভাবে ইউনিকভাবে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে উঠেছে। কাজে আমাদেরকে ওই বিষয়গুলো দেখতে হবে যে ওখানে কোন জিনিসটা ফিজিবল হবে, কোন জিনিসটা সুটেবল হবে, সেটা অর্থনৈতিকভাবে হোক, সেটা ওখানকার সামাজিকভাবে হোক। আমাদেরকে সেইভাবে পরিকল্পনাটা নিয়ে এগোতে হবে। আহ, বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে বাংলাদেশের আপনি যদি খেয়াল করে দেখেন, যেমন আপনার আশেপাশে সৈয়দপুর আছে, সৈয়দপুরকে যদি আপনি দেখেন তাহলে ওই পসিবিলিটিটা ওখানে আছে। কি ধরনের বিভিন্ন মেশিনারি পার্টস, লেদ মেশিনের পার্টস, এটা সেটা বিভিন্ন ধরনের জিনিস। এটা এখানে সৈয়দপুরে ওই যে ছোট ছোট কারখানাগুলো আছে সেখানে আপনি দেখবেন অনেক ছেলে ওখানে কাজ করছে, অনেক কারখানা শ্রমিক ওখানে কাজ করছে যাদের হাতে সেরকম একাডেমিক নলেজ নাই, কিন্তু আপনি একটা পার্টস দিলে ও ঠিকই ওটা বানিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে। সো ও ঠিকই বানিয়ে দিয়ে দিচ্ছে, তৈরি করে দিয়ে দিচ্ছে। সেটা মোটরের পার্টস হোক, সেটা ফ্যানের পার্টস হোক, সেটা ট্রাকের কোনো পার্টস হোক, বাসের কোনো পার্টস হোক, বানিয়ে যে কোনো মেশিনের পার্টস বানিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে। কিন্তু তার সে কিন্তু বইয়ের থেকে পাশ করা ইঞ্জিনিয়ার না, কিন্তু ঠিকই সে বানিয়ে ফেলছে। তো এই স্কিলটা ডেভেলপ করে গেছে। তো এখন আমাদেরকে বের করে নিতে হবে যে মোটামুটি ভাবে কোন এলাকাটা কি জিনিস আছে, সেটার উপরে বেস করে আপনাকে তখন আগাতে হবে যে এই এলাকার স্পেশালাইজেশন হচ্ছে এটা বা স্পেশালিটি হচ্ছে এটা। সেটার উপরে ভিত্তি করে আপনাকে ওইভাবে ওখানে শিল্প অঞ্চল গড়ে তুলতে হবে। তবে একই সাথে এই জিনিসটা দেখতে হবে, অর্থনৈতিক জোন বলতে আপনি যেটা বলছেন শুধু মিল কারখানা করলেই হবে না। ওই এলাকাটা যেহেতু কৃষি এলাকা, মেইনলি কৃষি এলাকা ওটা, তাহলে আপনার ওখানকার কৃষিটাকেও আপনার স্ট্রেনদেন করতে হবে, আপনাকে সেটাকেও টার্গেট করতে হবে। শুধু শিল্প করলে হবে না, শিল্পের পাশাপাশি কৃষিটাকে আনতে হবে, কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু কৃষির সাথে ওখানে জড়িত। কাজেই কৃষিকে বেস করে আপনি যদি কোনো ওখানে গড়ে তুলতে সক্ষম হন, ছোটখাটো ফ্যাক্টরি বা মাঝারি হোক বড় হোক, যেভাবে গড়ে তুলতে ফ্যাক্টরি সক্ষম হন, তাহলে কিন্তু আপনি বেশি সংখ্যক মানুষকে অর্থনৈতিক একটা সলভেন্সির দিকে আপনি নিয়ে আসতে সক্ষম হবেন। পাওয়া গেছে? আপনি যেটা জানতে চেয়েছিলেন একটু বোধহয় কমপ্লিকেটেড হয়েছে আমার উত্তরটা, বাট আমি প্রশ্ন করছিলাম যে আমাদের তিস্তা